সার্কামসিশন যেটাকে আমরা মুসলমানি বা খতনা বলে থাকি। আমাদের দেশের ক্ষেত্রে একটি ভুল প্রচলিত নাম, যেটা হলো মুসলমানি বা খতনা। এটা সাধারণত আমরা ধর্মীয় কারণে করে থাকি এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা মুসলমান বাচ্চাদের ক্ষেত্রে করে থাকি, কিন্তু অন্য ধর্মের কিছু বাচ্চাদের ক্ষেত্রে কিছু ডিজিজ কন্ডিশনেও কিন্তু আমরা সার্কামসিশন করে থাকি। অর্থাৎ এটা একটা অপারেশন। যে যেখানেই সার্কামসিশন করুক, যে যেখানে যেভাবে করুক না, কিন্তু এটা কিন্তু একটা অপারেশন। এই অপারেশনটা আমরা যাদের ডিজিজ কন্ডিশন আছে তাদের ক্ষেত্রে করতে পারি এবং যাদের ধর্মীয় কারণেও আমরা এই সার্কামসিশনটা করতে পারি। তো সার্কামসিশন আমাদের দেশের ক্ষেত্রে ম্যাক্সিমাম সার্কামসিশন, আর এটা কিন্তু গ্রাম অঞ্চলে বলেন, ইভেন শহর অঞ্চলে বলেন, এটা কিন্তু হাজামরাই করে থাকেন। এবং কিছু সার্কামসিশন আছে যারা মেডিকেল প্র্যাকটিশনার, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, ইভেন ওটি স্টাফরাও করে থাকেন। কিছু অভিভাবক আছেন যারা এখনো তাদের সার্কামসিশন, তাদের বাচ্চার সার্কামসিশন করানোর জন্য একজন ডাক্তারের পরামর্শ নেন। এর বাইরে কিছু সচেতন মানুষ আছেন, কিছু শিক্ষিত মানুষ আছেন, কিছু শহরের মানুষ আছেন যারা তাদের বাচ্চাকে সার্কামসিশন করানোর জন্য আমাদের মতো একজন সার্জনের পরামর্শ নেন এবং আমাদের কাছ থেকে করান। আমরা কিন্তু অহরহ সার্কামসিশন করে থাকি। এটা আমরা অতি যত্ন সহকারে এটা সূক্ষ্মভাবে করে থাকি এবং যেন কসমেটিক হয়, মোর কসমেটিক হয়, সুন্দর হয়, এটা কিন্তু আমরা নজরে রাখি। কারণ মুসলমানি করলেই কিন্তু এটা শুধু চামড়াটা কাটলেই কিন্তু হয় না, এখানে একটু কসমেটিক ব্যাপারও থেকে যায়। অর্থাৎ কসমেসিসটা আমাদের মেনটেন করতে হয়। যেখানে কসমেসিস ভালো হবে সেটা গুড লুকিং একটা পেনিস হবে। এবং শুধু চামড়া কাটলেই দেখবেন, অনেকে চামড়া কাটার পরে দেখবেন যে এখানে নানান রকম দাগ, এক পাশে চামড়া বেশি আছে, এক পাশে কম আছে, কখনো চামড়া বেশি কাটছে, কখনো এবড়ো থেবড়ো ভাবে কাটছে, এবং আগের দিনে 10 পয়সার মতো দেখবেন যে মাঝে খাঁচকাটা একটা দাগ হয়ে গেছে, আর সুন্দর কসমেসিস হয়নি। এই নানান রকম প্রবলেম কিন্তু আমরা সার্কামসিশনে পেয়ে থাকি। এখানে যেহেতু কিছু রেস্ট্রিকশন আছে, অনেক ছবি আছে যেগুলো আমি এখানে দেখাচ্ছি না, কিন্তু সার্কামসিশনের কমপ্লিকেশন নিয়ে আমাদের কাছে কিন্তু অনেক পেশেন্টরা কিন্তু আমাদের কাছে আসে। তো আমাদের দেশের সার্কামসিশনটা হাজামরা করে থাকলেও বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হলেও পরে কিন্তু আমাদের এটা ম্যানেজ করতে হয়। এবং এই কমপ্লিকেশনগুলো ম্যানেজ করার সময় তখন কিন্তু আমাদের আর ওই স্বাভাবিক সময়ে সঠিকভাবে সঠিক সময়ে ওই অপারেশনটা আমরা করতে পারি না। তখন দেখা যায় যে প্রথমবার অপারেশনের কিছুদিন পরে গিয়ে করতে হয়। যে পেশেন্টটা লোকাল দিয়ে করা যেত পরে গিয়ে অ্যানেস্থেসিয়া দিয়ে করতে হয় এবং অধিক সময় লাগে, খরচও লাগে। সেজন্য আমি বলবো যে সার্কামসিশন এটা একজন এক্সপেরিয়েন্স ডাক্তারকে দিয়েই করানো ভালো। যদিও এটা অনেকেই বিভিন্ন জনের কাছ থেকে করে থাকেন এবং ডাক্তারের কাছ থেকে করলে কমপ্লিকেশনটা সবচেয়ে কম হয় এবং এটা মোর কসমেটিক হয়। তো এতক্ষণ আমরা আলাপ করলাম যে সার্কামসিশন কাদের ক্ষেত্রে করি, এবং আমরা আসলেই অনেকেই জানি না যে সার্কামসিশন আমরা কখন করি না বা কখন করানো উচিত না। দেখুন, যদি বাচ্চার হাইপোস্পিডিয়াস থাকে, অর্থাৎ প্রসবের পথ নিচ দিয়ে থাকে, নিচ দিয়ে প্রসব করে, তাহলে কিন্তু কখনোই সার্কামসিশন করা যাবে না। যদি বাচ্চার ইপিস্পিডিয়াস থাকে, অর্থাৎ প্রসঙ্গের উপর দিয়ে প্রস্রাব করে, উপরে কোনো ছিদ্র থাকে, ওপেনিং থাকে, সেখান দিয়ে প্রস্রাব করে, সেক্ষেত্রেও সার্কামসিশন করা যাবে না।
যদি বাচ্চার পুরুষাঙ্গটা অর্থাৎ পেনিসটা যদি বাঁকা থাকে সেক্ষেত্রেও সার্কামসিশন করা যাবে না। ওইটা কারেকশনের সময় এটা সার্কামসিশন করে ফেলতে হবে। অর্থাৎ এই অপারেশনগুলো করার সময়, এগুলো কারেকশনের সময় এই সার্কামসিশনটা কিন্তু অটোমেটিক্যালি করা যায়। এছাড়াও কিছু ক্ষেত্রে আমরা সার্কামসিশন একটু দেরি করি, কি প্রিকশন নিয়ে করি, কি হঠাৎ করে করি না। সেটা হলো যদি বাচ্চার ব্লিডিং ডিসঅর্ডার থাকে, অর্থাৎ বাচ্চার রক্তক্ষরণের ডিজিজ থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা সার্কামসিশন করি না। যেমন কাটলে রক্ত বন্ধ হয় না, এই ধরনের রোগ থাকলে আমরা সার্কামসিশন করি না। তো আমরা এই সার্কামসিশনটা কিভাবে করি, কোন মেথডে করি, কি অ্যানেস্থেসিয়া দিয়ে করি, এটা নিয়ে আমি পরের ভিডিওতে একদিন আলাপ করব। আজ এ পর্যন্ত, থ্যাংক ইউ।